শুধু দর্শকবৃন্দ সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ অ্যান্ড ওয়েলনেসে। আপনাদের সঙ্গে আছি আমি রেজাউর আমিন ড্যানি। আমাদের অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আলোচনা করব। আজকের অনুষ্ঠানে আমাদের বিষয় হলো কোমর ব্যথা বা লো ব্যাক পেইন। কোমর ব্যথা আমাদের সবারই খুব কমন একটি অভিযোগ। ইনফ্যাক্ট 40% মানুষই তাদের জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথার শিকার হন। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন ডক্টর ইমরুল কবির। তিনি 1998 সালে নিউ ইয়র্ক স্টেট লাইসেন্স পাওয়ার পর দীর্ঘ 16 বছর যাবৎ ফিজিওথেরাপি চিকিৎসায় নিয়োজিত এবং 2010 সালে তিনি ফিজিওথেরাপির উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। দর্শক, আপনাদের এটাও বলে দিচ্ছি যে ডক্টর ইমরুল কবির নিউ ইয়র্কের প্রথম বাঙালি ফিজিক্যাল থেরাপিস্ট। ধন্যবাদ ডক্টর ইমরুল কবির আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ ড্যানি। কোমর ব্যথা কেন হয়, প্রধানত কোমর ব্যথার কারণগুলো কি কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কোমর ব্যথার অনেক কারণ এবং বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে কোমর ব্যথা হয় এবং কোমর ব্যথা খুবই কমন একটা ডায়াগনোসিস। তো প্রথমেই বলে রাখি যে সাধারণত একজন অ্যাডাল্টের যে পপুলেশন তার 40%-এর মানুষেরই কিন্তু কোমর ব্যথা হয় কখনো কখনো তাদের লাইফে। তো কোমর ব্যথা এতটাই কমন এবং আমেরিকাতে দেখা যাচ্ছে যে আমেরিকান ইকোনমিতে আমাদের $68 বিলিয়ন খরচ হয় কোমর ব্যথা ট্রিটমেন্টের জন্য এভরি সিঙ্গল ইয়ার। এবং কোমর ব্যথার জন্য সবচেয়ে বেশি মানুষ ছুটি করে কাজের থেকে। তো এটা একটা সিরিয়াস সিমটম যে ব্যাক পেইন হওয়া। এখন ব্যাক পেইনের অনেকগুলো কজ থাকে, তার মধ্যে মেইন যে কজগুলো আমরা দেখি বা কমন কজগুলো সেগুলো হচ্ছে মাসল স্ট্রেন হওয়া, লিগামেন্টাল স্ট্রেন হওয়া, দেখা যায় যে ডিস্ক সরে যাচ্ছে, ডিস্ক ডিসপ্লেসমেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে সায়াটিকা হয়, সায়াটিকা হচ্ছে সায়াটিক নার্ভের যে পেইনটা। তো এটা দেখা যায় বিভিন্ন মাসলের টাইটনেসের জন্য, পুর পশ্চারের জন্য। তো কজ অনেকগুলো, এবং তো কজগুলোকে আমরা মেইনলি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে নন মেকানিক্যাল। আচ্ছা, তো মেকানিক্যাল কজগুলো যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ডিস্ক ডিসপ্লেসমেন্ট হওয়া, পুর পশ্চার, মাসল ইনজুরি হওয়া, লিগামেন্টাল স্ট্রেন, মাসল স্পাজম, তো এগুলো হচ্ছে মেকানিক্যাল কজ। নন মেকানিক্যাল কজের মধ্যে অ্যাঙ্কলোজিং স্পন্ডিলাইটিস একটা কমন ডায়াগনোসিস আমরা দেখি। তারপরে আবার ক্যান্সার বা টিউমার হতে পারে। তারপরে আবার ইন্টারনাল অর্গানসের কারণে ব্যথা হতে পারে, কিডনি থেকে আসতে পারে ব্যথাটা ইন্টারনাল বিভিন্ন অর্গানস থেকে রেফার্ড হয়ে ব্যাকে আসতে পারে। তো সেটা হচ্ছে নন মেকানিক্যাল কজ। ক্যান্সার বা টিউমারের কথা যেটা বললেন, সো ডাজ ইট রিলেট যে কোনো জয়েন্টের কাছাকাছি কোনো যদি টিউমার হয় তাহলে সেক্ষেত্রেই কোমর ব্যথা হতে পারে? কোমরের হাড়ে আপনার হতে পারে, আপনার টিউমার হতে পারে, স্পাইনাল কর্ডে টিউমার হতে পারে, যে নার্ভ রুটে সেখানে টিউমার হতে পারে। তো সেই কারণে কোমর ব্যথা হয়। তারপর অস্টিওপোরোসিস একটা কারণ হতে পারে কোমর ব্যথার। তো এগুলো হচ্ছে নন মেকানিক্যাল কজগুলোর মধ্যে একটা আর কি। তো আমরা যেটা জানলাম যে মেকানিক্যাল এন্ড নন মেকানিক্যাল, সো মেকানিক্যাল কজ যেগুলো আছে কোমর ব্যথা, সেগুলো কি ফিজিক্যাল থেরাপির মাধ্যমে সম্পূর্ণভাবে কি নিরাময় সম্ভব বলে আপনি মনে করেন? এখন এটা নির্ভর করে যে একটা পেশেন্টের লাইফস্টাইল কি, একটা পেশেন্টের বয়স কত, একটা পেশেন্ট কি কাজ করছে, সে কিভাবে ঘুমাচ্ছে, সে কি ধরনের কুশনে ঘুমায়, সে বাসায় কি ধরনের কাজ করে। তো যেরকম একজন হাউসওয়াইফ আর একজন ফুল টাইম দেখা যাচ্ছে যে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার ফর এক্সাম্পল, তাদের লাইফস্টাইল সেম না। তাদের হয়তো কজ সেম, তাদের হয়তো ডায়াগনোসিস সেম, বাট তাদের লাইফস্টাইল সেম না। আবার দেখা যাচ্ছে যে স্মোকিং একটা ফ্যাক্টর, দেখা যাচ্ছে যে তাদের স্লিপিং প্যাটার্ন একটা ফ্যাক্টর, স্ট্রেস একটা ফ্যাক্টর। তো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে ডিসাইড করার জন্য বা আউটকাম বোঝার জন্য যে একটা পেশেন্টের কতটুকু ভালো হবে। এখন আপনি উল্লেখ করলেন যে মেকানিক্যাল কজগুলো যেটা, এখন ফিজিক্যাল থেরাপিতে আমরা একটা পেশেন্টের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য তাকে অ্যাডভাইস করি। আমরা বলি যে কী ধরনের এক্সারসাইজ করতে হবে, কী ধরনের বিছানায় ঘুমাতে হবে, কী ধরনের কুশন ইউজ করতে হবে, কীভাবে লিফট করতে হবে, কীভাবে বসতে হবে কম্পিউটারের সামনে, কী ধরনের পশ্চার তাদের মেনটেন করতে হবে। তো অনেক কিছু, এবং প্লাস এক্সারসাইজগুলো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যেটা হয়তো চালায় যেতে হবে অনেক সময়, লাইফ টাইমে তাদের কন্টিনিউ করতে হবে এক্সারসাইজগুলো। তো এগুলো সব কিছু মিলে বেসিক্যালি ট্রিটমেন্টটা। একটা দুটো ট্রিটমেন্ট করলে হয়তো সে সেম রেজাল্ট পাবে না বা কোনো রেজাল্টই পাবে না। তো এটা সব কিছু মিলে, এক্স্যাক্টলি। প্লাস মেডিকেশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এই জন্য যে যখন একটা স্ট্রাকচার ইনজার্ড হচ্ছে, যেরকম আমরা বললাম যে ডিস্ক ডিসপ্লেসমেন্ট, যেরকম আমরা বললাম যে মাসল স্পাজম হতে পারে, যেরকম লিগামেন্টাল স্ট্রেন হতে পারে, মাসল স্ট্রেন হতে পারে। তো তখন দেখা যায় যে আমাদের পেইন মেডিকেশনস অফ কোর্স, প্লাস
নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস গুলো, NSAIDs. তো এগুলো ডেফিনেটলি রোল প্লে করে বিকজ দেয়ার আর ইনফ্লামেশনস গোয়িং অন Right. ইন দ্য স্ট্রাকচার, তো ইট হ্যাজ টু গো হ্যান্ড ইন হ্যান্ড, পেইন মেডিকেশনস অ্যান্ড দ্য ফিজিক্যাল থেরাপি। ফিজিক্যাল থেরাপি। সো অ্যাজ ইউ হ্যাভ মেনশন দ্য লাইফস্টাইল খুব একটা বড় ধরনের ফ্যাক্টর। সো এক্ষেত্রে হোয়াট কাইন্ড অফ পিপল, কোন ধরনের পেশা কতটা ভূমিকা রাখছে, অকুপেশনের সাথে কোমর ব্যথার রিলেশনশিপটা কতটুকু, বা যে ধরনের রোগী আপনার কাছে আসে কোমর ব্যথার কমপ্লেন নিয়ে, এটা কি এমন যে হ্যাঁ কনস্ট্রাকশনের লোকদের খুব বেশি হয় বা এই ধরনের লোকদের খুব বেশি হয়, অকুপেশনের কন্ট্রিবিউশনটা কতটুকু? ডেফিনেটলি এটা খুব একটা সুন্দর প্রশ্ন আপনার। অকুপেশন ডেফিনেটলি রোল প্লে করে ব্যাক পেইনের জন্য। এই জন্য যে দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট একটা পজিশনে অনেকক্ষণ বসে আছে, ফর এক্সাম্পল কম্পিউটারের সামনে, সে কিন্তু ভারী কিছু লিফট করছে না, কিন্তু একটা পজিশনে যেহেতু সে বসে আছে সেজন্য তার ব্যাক পেইন হতে পারে, হয় সে ডেস্ক ওয়ার্কারই হোক বা সে ক্যাব ড্রাইভার হোক। আবার কিছু মানুষ আছে যে সারাদিন তাদেরকে লিফট করতে হচ্ছে, বডি টুইস্ট করতে হচ্ছে, বেন্ড করতে হচ্ছে। আবার কিছু ধরনের মানুষ আছে যে তারা দাঁড়িয়ে আছে কিন্তু তারা সারাদিনই দাঁড়ায় আছে কাজে, তো এইটা একটা গ্রুপ। তো অফকোর্স এই ব্যাড পশ্চার, একটা কন্টিনিউয়াস একটা সেম স্ট্যাটিক পশ্চারে যে এসে দাঁড়ায় আছে, ডেফিনেটলি মাসলগুলো উইক হয়ে যাচ্ছে, তাদের পশ্চার ঠিক না, তো ইভেনচুয়ালি ইট কজেস দ্য পেইন। It causes different mechanical derangements, আমরা বলি, যেগুলো eventually will cause the pain. এখন কাজের জন্য পেইন হচ্ছে, আবার অনেক সময় আমরা এটাও লক্ষ্য করি যে পেইনের কারণে অনেককে কাজ চেঞ্জ করতে হচ্ছে, অনেককে অকুপেশন চেঞ্জ করতে হচ্ছে, এবং কাজ করতে পারছে না ঠিক মতো। অনেকের লাইভলিহুড কিন্তু অ্যাফেক্টেড বিকজ অফ দ্য ব্যাক পেইন, যেটা আমি বললাম যে ব্যাক পেইনের জন্য সবচেয়ে বেশি ছুটি করে মানুষ আমেরিকাতে। তো এটা বেসিক্যালি বোথ ওয়েজ, যে ব্যাক পেইনের জন্য কাজের প্রবলেম হচ্ছে, কাজের জন্য আবার ব্যাক পেইন হচ্ছে। আচ্ছা, তো আপনি যেটা বললেন যে কম্পিউটারে অনেকক্ষণ অনেকজন যদি কেউ যদি বসে থাকে অথবা কেউ যদি ট্যাক্সি ড্রাইভ করে, সো ওই ধরনের মানুষদের ক্ষেত্রে লাইক তারা তো তাদের পেশাটা চেঞ্জ করতে পারবে না, সো হোয়াট ক্যান দে ডু, লাইক স্টে ইন কারেক্ট পশ্চার, অর আপনার সাজেশন কি আমাদের দর্শকদের প্রতি? আচ্ছা, তো তখন আমরা যেটা করি যে পেশেন্টকে এডুকেট করা যে তাদের ব্যাক পেইনের কজ কি, অ্যান্ড ইটস মেকানিক্যাল অ্যান্ড পুর পশ্চার, এবং তাদের লাইফস্টাইল এবং তাদের অকুপেশন, তারা যেভাবে বসে আছে, তারা যেভাবে বসে গাড়ি চালাচ্ছে, তারা যেভাবে বসে কম্পিউটারের সামনে কাজ করছে। তো এখন কম্পিউটারের সামনে যখন মানুষ কাজ করে, তো আমরা যেই সেট আপটা চেঞ্জ করতে বলি, এটাকে আমরা বলি যে এর্গোনমিক্স, এই ওয়ার্ডটাকে, যে প্রপার এর্গোনমিক্স থাকতে হবে, প্রপার বডি মেকানিক্স থাকতে হবে, প্রপার বডি পশ্চার থাকতে হবে। এখন সেটা আমরা পেশেন্টকে শেখাই, সেটা আমরা পেশেন্টকে ফিজিক্যালি শেখায় যে এক্স্যাক্টলি এই মাসলগুলো ইউজ করতে হবে, একটা প্রপার পশ্চার হোল্ড করলে এই এই ফিলিংসটা আসবে, এই ধরনের মাসল কাজ করবে। পুর পশ্চার হলে এই মাসলগুলো আসবে, তখন পেশেন্ট এটা ফিল করবে। তো তখন কিন্তু সাথে 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 ডিফারেন্সটা ফিল করতেছে ক্লিনিকেই বসে, যে 5 মিনিট আমি খারাপ পশ্চারে বসলে কি ফিল করি, আর 5 মিনিট আমি ভালো পশ্চারে বসলে কি ফিল করি। তখন আমরা এটাও বলি যে কোন ধরনের চেয়ারে বসতে হবে, তাদের কম্পিউটারের মনিটরটা কত উঁচাই থাকবে, তাদের হাতের পজিশন কি থাকবে যখন তারা কম্পিউটার ইউজ করবে। আবার যখন একজন ক্যাব ড্রাইভার থাকে, তাদের কিন্তু আবার বায়োমেকানিক্সটা ভিন্ন, তখন তারা বসে কাজ করে, তখন তাদের সিটের পজিশনটা কি, সিট স্টিয়ারিং হুইল থেকে কত পিছনে কত কাছে, এবং তারা কতক্ষণ পরপর ব্রেক নেয়, তো এগুলো একটা ফ্যাক্টর। তখন আমরা বলি যে অ্যাটলিস্ট প্রতি ঘন্টায় ব্রেক নিতে 5 মিনিটসের জন্য কিছু এক্সারসাইজ আমরা শেখাই, সেটা তাদেরকে করতে হবে প্রতি ঘন্টায়, ইফ নট এভরি আদার আওয়ার। আমরা বলি যে কার সিটটি স্টিয়ারিং হুইলের কাছে আনতে, তখন ব্যাকে স্ট্রেস কম পড়ে। আমরা বলি যে একটা ভালো কুশন ইউজ করতে ব্যাক সাপোর্টের জন্য, তখন ব্যাকের যে প্রপার কারেক্ট পশ্চার, যে নর্মাল পশ্চারটা, সেটা ধরে রাখার জন্য। এবং বাসায় তাদেরকে কি কি এক্সারসাইজ করতে হবে কাজে যাওয়ার আগে এবং কাজ থেকে আসার পরে। জি, তো দর্শক, আমরা জানলাম যে ইফ যদি কেউ ট্যাক্সি চালিয়ে থাকেন অথবা কেউ যদি কম্পিউটারে কাজ করে থাকেন, তাহলে কারেক্ট পশ্চার অথবা পিছে একটা কুশন, এই সমস্ত কিছুর মাধ্যমেও কিন্তু আমরা আমাদের ব্যাক পেনগুলোকে প্রতিরোধ করতে পারি। তো ডক্টর ইমরুল, কোন বয়সী মানুষজন আপনার কাছে আসে উইথ দ্য কমপ্লেইন অফ ব্যাক পেইন মোস্টলি? আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা সব ধরনের বয়সের মানুষের কিন্তু ব্যাক পেইন
পাই, Yeah, ক্লিনিকে common. দেখি। জি, ব্যাক পেইনের প্রথম কমপ্লেনটা হয় মানুষের 20 থেকে 40 ইয়ার্সের মধ্যে প্রথম মানুষ ব্যাক পেইন এক্সপিরিয়েন্স করে তার লাইফে। Okay. এবং কিছু কিছু পেশেন্টের বেলায় আমরা দেখি যে এটাই তার হচ্ছে প্রথম মেজর হেলথ কমপ্লেইন, যার জন্য সে ডক্টরের কাছে যায় বা যার জন্য তাকে প্রথমবারের মতো লাইফে এক্স রে করতে হয় বা এমআরআই করতে হয়। তো আমরা সব ধরনের পেশেন্ট দেখি, সব বয়সের পেশেন্ট দেখি। এখন এক একটা বয়সে ব্যাক পেইনের কারণ কিন্তু এক এক রকম। যেরকম ইয়াং পেশেন্টদের বেলায় সাধারণত আমরা যে কারণগুলো দেখি সেটা হচ্ছে যে স্পোর্টস ইনজুরি, দেখা গেছে যে বাস্কেটবল খেলতে গিয়ে, ফুটবল খেলতে গিয়ে, রাগবি খেলতে গিয়ে বা সিম্পল দৌড়াতে গিয়ে দেখা গেছে যে তাদের ব্যাক পেইন হতে পারে মাসল স্ট্রেনের জন্য। দেখা গেছে যে অনেক সময় অকওয়ার্ড সাডেন মুভমেন্টের জন্য, দেখা গেছে যে অনেক সময় যে স্পোর্টসের খেলার সময় যে ইনজুরিগুলো হয় সেটার জন্য ব্যাক টুইস্ট হয়ে গেছে। তো তখন দেখা যাচ্ছে যে ডিস্ক ডিসপ্লেসমেন্টও হতে পারে, আবার মাসল ইনজুরি হতে পারে, বা সিম্পল তাদের জাস্ট মাসল এক। তো তখন এটার ট্রিটমেন্ট ভিন্ন হবে। আবার যখন বয়স্কদের বেলা আমরা যেটা দেখি সেটা দেখি যে আর্লি আর্থ্রাইটিক চেঞ্জেস, যেই জয়েন্টসগুলোতে লাম্বার স্পাইনের, যেই কোমরের যে স্পাইনের যে বোনসগুলোর মাঝখানে যে জয়েন্টসগুলো, ওগুলোকে আমরা বলি ফ্যাসেট জয়েন্টস। তো এই জয়েন্টসের মাঝে এটা যে কোনো জয়েন্টসের মতোই আমাদের হাতের জয়েন্টস, হাঁটুর জয়েন্ট, শোল্ডারের জয়েন্ট, যেরকম বয়স হলে আমাদের হাঁটুতে আর্থ্রাইটিস হয়, ঠিক সেরকমই ওই জয়েন্টসগুলিতেও কিন্তু আর্থ্রাইটিস হতে পারে। এবং বয়স জনিত কারণে যে আর্থ্রাইটিসটা হয় সেটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস বা ডেজেনারেটিভ জয়েন্ট ডিজিজ। তো এটা আপনার হাঁটুতে যেভাবে হয় ঠিক ওই জয়েন্টসগুলোতেও সেভাবে আর্থ্রাইটিস হতে পারে। তো অস্টিওআর্থ্রাইটিস একটা কমন কজ। এবং ডিস্কের কথা আমরা বারবার উল্লেখ করলাম আমাদের অনুষ্ঠানে আজকে, ডিস্ক ডিসপ্লেসমেন্ট। তো ডিস্ক যে ডিসপ্লেস হয় ওটার কারণটা হচ্ছে যে বয়সের সাথে সাথে ডিস্কটা শুকায় যায়। তো ডিস্কের 80% হচ্ছে ওয়াটার। তো বয়সের কারণে এটা একটা নর্মাল চেঞ্জ, যে ডিস্কটার ওয়াটার যে পার্সেন্টেজটা 80% থেকে আস্তে আস্তে কমে আসে এবং এটা শুকিয়ে যায়। তো পুর পশ্চারের কারণে বা এই যে বললাম যে ডেজেনারেটিভ চেঞ্জেস আসতেছে বা আর্থ্রাইটিক চেঞ্জেস আসতেছে যে ফ্যাসেট জয়েন্টসে, এবং তাদের দেখা যাচ্ছে যে অন্যান্য যেই ডায়াগনোসিস থাকে, তাদের যেই বডি মেকানিক্স থাকে, মাসল উইকনেস থাকে, তো সব মিলে দেখা যায় যে ওই ডিস্কের ডিসপ্লেস হওয়া জায়গা থেকে সরে আসাটা খুব ইজি এবং এটা খুব কমন। তো তখন ডিস্ক ডিসপ্লেসমেন্টে আমরা সবচেয়ে কমন একটা কজ দেখি বয়স্কদের বেলায়, সাথে ওই যে যেটা বললাম যে আর্থ্রাইটিস। তো ডিস্ক ডিসপ্লেসমেন্টটা কম বয়সী বা তরুণদের হওয়ার চান্সটা কতটুকু? লাইক আপনি বললেন যে কেউ যদি সাডেন চেঞ্জ আর মুভমেন্ট অফ পশ্চার, সো ওক্ষেত্রে ডিস্ক ডিসপ্লেসমেন্টটা দ্বারা ইয়াং মানুষজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা কম, এবং তাদের হলেও তারা দেখা যায় যে খুব সিভিয়ার ডিস্ক ডিসপ্লেসমেন্ট বা মেজর কোনো ডিস্ক ডিসপ্লেসমেন্ট হয় না। এবং কিন্তু ভালো করাটাও সহজ, কারণ জিনিসটা হচ্ছে যে তারা এক্সারসাইজ করতে পারে, তাদেরকে এক্সারসাইজ শেখানো এবং করানো সহজ। এবং যেহেতু তারা ইয়াং, তাদের মাসল স্ট্রং, তাদের বডি মেকানিক্স চেঞ্জ করা ইজি, যেটা বয়স্কদের বেলায় কঠিন, অনেকটাই কঠিন এই জন্য যে তাদের মাসল উইক, তারা এক্সারসাইজ অতটা করতে পারে না, তারা এক্সারসাইজে অতটা আমরা বলবো কমপ্লায়েন্ট না। শেখানো হয় কিন্তু বাসায় গিয়ে হয়তো অতটা করে না, রেগুলারিটি মেনটেন করে না। এক্স্যাক্টলি। তো ডিস্ক ডিসপ্লেসমেন্টের বেলা আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাচ্ছি, যেই সিমটমটা আমরা কমনলি দেখি ক্লিনিক্যালি, ওইটা হচ্ছে সায়াটিকা। সায়াটিকা হচ্ছে বেসিক্যালি সায়াটিক নার্ভের পেইন। আমার কাছে হয়তো একটা ছবি থাকতে পারে সায়াটিক নার্ভের, সায়াটিকার যেই এটা সিমটমটা আমরা দেখি। তো এই ডায়াগ্রামে যেটা দেখা যাচ্ছে যে পেশেন্টের যে নার্ভটা দেখা যাচ্ছে যে কোমর থেকে শুরু হয়ে পুরো পা পর্যন্ত গেল, পাতা পর্যন্ত, ব্লু কালারের। এক্স্যাক্টলি। তো এই সায়াটিক নার্ভ হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে লম্বা নার্ভ, আমরা বলি যে লংগেস্ট নার্ভ। তো সায়াটিক নার্ভটা শুরু হচ্ছে কিন্তু আমাদের এই ব্যাকের, আপনি যদি দেখেন যে ব্যাকের স্পাইনের মাঝখান থেকে, ঠিক আছে, নার্ভ রুট থেকে। তো যখন নার্ভ রুটে প্রেশার পড়ে ডিস্কের কারণে, এখানে দেখা যাচ্ছে যে ডিস্ক বাল্জ হয়ে আমাদের নার্ভ রুটে প্রেশার ক্রিয়েট করছে। তো প্রেশারের কারণে তখন এইটা হচ্ছে ব্যথার উৎস, আমাদের ব্যথার কারণ। তো এই পুরো নার্ভে ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথাটা ট্রাভেল করে আমাদের পুরো পা পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত অনেক সময় যায়। তো এখন এটাকে আমরা বলি সায়াটিকা।
তো তখন দেখা যাচ্ছে একটা পেশেন্টের সায়াটিকা কিন্তু কজ হচ্ছে ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক যেটা ডিসপ্লেসমেন্ট, এবং তার সাথে থাকে তার লো ব্যাক পেইন। তো এইগুলো কেসগুলো সিভিয়ার সাধারণত। Right. তো এটা ভালো হতে সময় লাগে, এবং এটা ভালো হওয়ার জন্য একটা পেশেন্টকে রেগুলার এক্সারসাইজ করতে হয়, ডেফিনেটলি লাইফস্টাইল মডিফিকেশনস বা চেঞ্জেস আনতে হয়। এখন এই সায়াটিকার ক্ষেত্রেও নির্ভর করে যে ব্যথাটা কত দূর পর্যন্ত নামলো। কারো শুধু দেখা যাচ্ছে যে রান পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো হাঁটুর নিচ পর্যন্ত, আবার কারো দেখা যাচ্ছে সম্পূর্ণ পায়ে ব্যথা। ওটা কিসের উপর ডিপেন্ড করে, লাইক? এটা ডিপেন্ড করছে যে কোন লেভেলে ডিস্কে আমাদের সমস্যা। আচ্ছা, আচ্ছা। যেরকম আমি কিছুক্ষণ আগে উল্লেখ করলাম যে আমাদের এখানে 5টা বোনস থাকে 5টা লেভেলে, যেটা আমরা বলবো লেভেল 1 বা নাম্বার 1, নাম্বার 2, Yeah. 3, 4, 5, এবং প্রত্যেকটা বোনের মাঝখানে আমাদের ডিস্ক থাকে এবং ডিস্কটা সরে যেতে পারে। এখন কোন লেভেলে সরে গেছে, কতটুকু সরে গেছে, এবং কতদিন ধরে এই সিমটমসগুলো, তো এগুলোর উপর নির্ভর করে যে সায়াটিকা কত সিভিয়ার এবং কত নিচ পর্যন্ত, পায়ের কত নিচু পর্যন্ত একটা পেশেন্ট সিমটমসগুলো ফিল করে। রাইট। এখন এই সিমটমসগুলো আপনার শুধু ব্যথা হতে পারে, যেটা সায়াটিকা। আবার অনেক সময় দেখা যায় যে সিমটমসগুলো হতে পারে আপনার নামনেস, পেশেন্ট বলে যে তব্দ ভাব, অনেকটা পেশেন্ট অনেকটা নর্মাল অনুভূতি ফিল করে না ওই পায়ের ওই অংশটাতে। আবার অনেক সময় দেখা যায় যে পেশেন্ট বলে যে ঝিনঝিন ধরনের ব্যথা বা শিরশির ধরনের ব্যথা। তো এগুলো সব সায়াটিকার লক্ষণ, এবং এগুলোর কজ সাধারণত ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক ডিসপ্লেসমেন্ট। ডাক্তার, আমাদের একটা বিরতির সময় হয়ে গেল, আমরা আচ্ছা। বিরতির পর আবার আসছি। আর সুপ্রিয় দর্শক, আমরা বিরতির সময় হয়ে গেল, বিরতির পর আবারও আসছি, সঙ্গে থাকুন।